সো টেকনিক্যাল সমস্যার জন্য বেরিয়ে যেতে হলো। তো সমস্যা জীবনে থাকবেই, সেই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তাই আরও একবার তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের টিউটোপিয়া ফ্যামিলিতে। টিউটোপিয়া ফ্যামিলি তোমাদের জন্য নিয়ে এসেছে আপকামিং মাধ্যমিকের জন্য দ্য আলটিমেট গাইড সিরিজ 2024। জীবনের প্রথম বড় পরীক্ষা, তার জন্য তুমি কতটুকু পড়বে, কতটা পোর্শনস লিখবে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন ছবিগুলোকে তোমাকে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেতে হবে, এই সমস্ত কিছুর আলোচনা থাকছে আমাদের আলটিমেট গাইড সিরিজে, যেখানে আমরা পড়াশোনা করছি কি কোন সাবজেক্ট নিয়ে, অবশ্যই জীবন বিজ্ঞান নিয়ে, লাইফ সায়েন্স নিয়ে। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। তো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমরা কিন্তু রয়েছি আমাদের জীবন বিজ্ঞান ক্লাস 10-এর প্রথম অধ্যায় কিন্তু অলরেডি 3টে ক্লাস আমরা করেছি, যেখানে কিন্তু অলরেডি আমি বলেছি যে সেখানে উদ্ভিদ চলন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, প্রাণী স্নায়ুতন্ত্র, এই 4টে টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো, কোন কোন বিষয়গুলো তোমাকে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য অতি অবশ্যই দেখে যেতেই হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আজকে আমরা প্রথম অধ্যায়ের লাস্ট ক্লাসটা করব, অর্থাৎ লাস্ট ক্লাসের সাজেশনস নেব। সেটা কি, তার বিষয় হচ্ছে জীবের গমন। ঠিক আছে, এখানে জীবের গমন কেন লিখলাম আমি বলবো পরবর্তী সময়। অনেক বইতে দেখবে প্রাণীদের গমন লেখা আছে, কিন্তু সেটা লেখাটা ঠিক নয়। আমি আজকেই বলবো কেন লেখাটা ঠিক না। তাহলে চলো আর দেরি করে কোনো লাভ নেই, আমরা ঝটপট দেখে নিই জীবের গমন এই বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাকে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু পড়ে যেতে হচ্ছে। আমি কিন্তু বারবার বলছি, হিসাব করে দেখতে গেলে কিন্তু মেরে কেটে আর 45 দিন কিন্তু রয়েছে তোমাদের হাতে, 45 ডেজ। ঘড়ির কিন্তু সময় আস্তে আস্তে এগোচ্ছে, সময় কিন্তু কমছে। এই 45টা দিনে যারা যারা জয়েন করে রয়েছো, যারা যারা আছো, এবং তোমাদের মতন লাখো লাখো ছাত্রছাত্রী কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিভাবে সব থেকে ভালো নম্বরটা মাধ্যমিকে তোলা যায়, এবং তোমরাও চেষ্টা করছো আমি জানি। সুতরাং সব দিক দিয়ে সব রকমভাবে, অর্থাৎ মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থেকে কিন্তু পরীক্ষাটাকে দিতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে পরীক্ষার আগে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, সেগুলোকে দেখে যেতে হবে। এবং শুধুমাত্র সেটা জীবন বিজ্ঞান বলে নয়, আমাদের টিউটোপিয়ার তরফ থেকে কিন্তু জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি বিভিন্ন বিষয়ে কিন্তু সাজেশনস দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাসে জয়েন করো। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ উপকারে আসবে এই ক্লাসগুলো। তাহলে চলো শুরু করি। তো জীবের গমনের গল্পে প্রথমেই আমি এই দেখো, প্রত্যেকটা ক্লাসের কিন্তু প্রথমে এই চার্টটা আমি রাখি, এর কিন্তু মানে আছে। এর মানেটা হচ্ছে তোমাদেরকে সাইকোলজিক্যালি একটা কিন্তু মোটিভেট করার জন্য। কেন? এই চার্টটা তোমাকে বলতে চাইছে যে প্রথম অধ্যায় থেকে 19 নম্বর প্রশ্ন আসে, এবং এটাই সব থেকে বড় অধ্যায়। তোমরা জানো ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছিলে, 9-এর 3 নম্বর অধ্যায় ছিল, মনে পড়তে পারছো, জৈবনিক প্রক্রিয়া। আরে এত বড় অধ্যায় শেষ হতেই চায় না। ঠিক একই রকম হচ্ছে এখানে ক্লাস 10-এর প্রথম অধ্যায় শেষ হতেই চাইবে না, কিন্তু প্রথম অধ্যায় 19 নম্বর। এখান থেকেই কিন্তু একটা আঁকা তোমায় করতে হতে পারে আপকামিং মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের। বাকি থাকবে এমসিকিউ, বাকি থাকবে ভিএসএকিউ, বাকি থাকবে এসএকিউ। ভীষণ সাবধান, ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, অবশ্যই পড়ছো মন দিয়ে। তাহলে আমরা ঢুকবো প্রথম অধ্যায়ের জীবের গমনের গল্পে। তাহলে চলো একই রকমভাবে কিন্তু যেটা আমি করিয়ে এসছি আগের ক্লাসগুলোতে, একই রকমভাবে যাব। বেশ কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি এটাও প্রত্যেককে বলে দিই, প্রত্যেকে কান খুলে শুনে রাখো। শুধুমাত্র প্রশ্ন কিন্তু আমি এখানে আলোচনা করছি না, আমি কিন্তু বিষয়গুলো বলে দিচ্ছি যে কোন কোন বিষয় থেকে, মানে জীবের গমনের আন্ডারে থাকা কোন কোন সাবটপিকগুলো থেকে প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো কিন্তু ভালো করে দেখছো। তার সাথে আরও কি বলার চেষ্টা করছি আমি, যে প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং এই যে প্রসেসটা বা ফর্মুলাটা তোমরা কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের মধ্যেই অ্যাপ্লাই করে নিজের পড়াশোনাটাকে চালাতে পারো, এবং এটা কিন্তু ভীষণভাবে তোমাদের কাজে আসবে আমি বলতে পারি। তাহলে প্রথমেই চলো আমরা দেখব জীবের গমনের ক্ষেত্রে বহু বিকল্প ভিত্তিক বা এমসিকিউ প্রশ্ন কি কি গুরুত্বপূর্ণ রয়েছে এবারের মাধ্যমিকের জন্য। এবার তোমাদের জন্য একটা ভালো খবর আমি দেব। সেই ভালো খবরটা কি? ভালো খবরটা হচ্ছে এই যে চ্যাপ্টার 1-এর জীবের গমন, এই যে বিষয়টা রয়েছে, এখান থেকে কিন্তু
ছোট প্রশ্ন বিশেষ আসে না, মানে ধরে নিতে পারো যে এমসিকিউ বলো বা ভিএসএকিউ বলো, মানে বিগত 5 বছরের মাধ্যমিকের প্রশ্ন অ্যানালিসিস করে যেটা আমি দেখেছি, আমাদের বায়োলজি পুরো রিসার্চ টিমরা দেখেছেন মেম্বাররা, যে এখান থেকে কিন্তু এমসিকিউ ছোট প্রশ্ন বিশেষ আসে না, মূলত এসএকিউ আসে, এবং যদি আসতে পারে সেটা হচ্ছে বড় প্রশ্ন বা গ্রুপ ডি এর মধ্যে একটা পাঠ প্রশ্নে আসে, মানে গোটা 5 নম্বরের প্রশ্নও কিন্তু আসে না, এটা কিন্তু 2 নম্বর কি 3 নম্বর এরম কিন্তু পাঠ প্রশ্নে আসে। তাই এই বিষয়টাকে তুমি খানিকটা মানে বলতে পারি নর্মালি দেখে যেতে পারো, কিন্তু অবশ্যই যে যে বিষয়গুলোকে বলছি সেগুলো তোমাকে দেখে যেতেই হবে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি বলছে। একই রকম ভাবে যেমন আমি তোমাদের থেকে প্রশ্নের উত্তরগুলো নিই, আজকেও কিন্তু তোমার কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে দিচ্ছ উত্তর, অবশ্যই চেষ্টা করবে। আমি প্রত্যেককে বলবো যারা যারা আজকে রয়েছো প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করো, সেটা ভুল হোক কি ঠিক হোক কারেকশন তো আমি করব, চিন্তা করার কোনো কারণ নেই, অবশ্যই চেষ্টা করো। ওকে চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখবো, চ্যাট বক্সটা কেমন করবে। বলছে গমনে অক্ষম একটি প্রাণী হলো, অপশন এ অ্যামিবা, অপশন বি স্পঞ্জ, অপশন সি হাইড্রা, অপশন ডি তারা মাছ। সঠিক উত্তর কি হবে এখানে? এখানে ব্যাস প্রথমে একটা ভুল চলে এলো, রেখে একটা ভুল অ্যান্সার দিল। ঠিক আছে, একজন এ দিচ্ছ, একজন সি দিচ্ছ, একজন বি দিচ্ছ, দেখো অবস্থাটা, দেখো অবস্থা, একজন ডি দিচ্ছ। গমনে অক্ষম, আবার বলছি এই সমস্ত সহজ প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্নটা ভালো করে পড়ো, কি জানতে চেয়েছে এখানে টুইস্ট আছে কিন্তু বিষয় ভালো করে বোঝো এই জায়গা থেকে দাঁড়িয়ে। গমনে অক্ষম, সি কেন আসছে জয়শ্রী? অনেকে সি বলছো, কেন কেন কি কারণে? অনেকে ডি বলছো। আচ্ছা স্পন্দিতা মৌদণ্ডপাত, ওকে চলো ঠিক আছে, চলো আসছে ঠিকঠাক অ্যান্সার। এবার আমি বলছি ভালো করে শোনো, গমনে অক্ষম প্রাণীর কথা বলেছে এখানে অ্যামিবা, আবার বুঝবে অ্যামিবা কিন্তু প্রাণী নয়। অ্যামিবা কি? অ্যামিবা কিন্তু আদ্য প্রাণী। তারা কোন গোষ্ঠীর অন্তর্গত? ক্লাস 9-এ পড়ে এসছো, হোয়াইটেকার বর্ণিত 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। আশা করি মনে করতে পারছো অ্যামিবা কিন্তু প্রাণী নয়, অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে না। তারপর হচ্ছে হাইড্রা, হাইড্রা কিন্তু গমন করতে পারে, সে প্রাণী। হাইড্রা কিন্তু গমন করতে পারে, সে প্রাণী, এটা হবে না। তারা মাছ সেও গমন করতে পারে, সে হচ্ছে একাইনোডার্মাটা। তাহলে অক্ষম কে হবে? স্পঞ্জ। স্পঞ্জ প্রাণী, কিন্তু স্পঞ্জ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী বলতে পারবো? আমরা বলতে পারবো স্পঞ্জ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? ছোটবেলায় পড়ে এসছি, আশা করি সবার মনে আছে, ভুলে যাওনি। আর ভুলে গেলে তো কিছু করার নেই, তাদেরকে নোবেল দেবো, তাই তো, নোবেল দেওয়া ছাড়া তো উপায় নেই, কারণ স্পঞ্জ কোন পর্বের প্রাণী এখন তো ভুলে গেলে আর কিছু বলার নেই আমার। যাকে তো কেউ কি উত্তর দিতে পারছো কি পারবে না? চলো আমি বলে দিই, চেষ্টা করো সবাই। স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। পরিফেরা তোমরা পড়েছো ক্লাস 9-এ, পরিফেরা পর্বের অন্তর্গত ছিদ্রাল প্রাণী হচ্ছে স্পঞ্জ, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। চলো বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে দেখবো। পায়রা ডানার পালককে বলা হয়, অপশন এ রেমিজেস, অপশন বি রেক্ট্রিসেস, অপশন সি পেক্টোরালিস মেজর, অপশন সি অ্যারেক্টোরাস পিলাই। সঠিক উত্তর কোনটা হবে এখানে বলছে। অনেকে দিচ্ছ এখানে, শবনম দিচ্ছ, অয়ন দিচ্ছ, অনিতা দিচ্ছ ঠিকঠাক অ্যান্সার। চলো চলছে, হবে চলো। আচ্ছা চয়নাভ কেমন যেন একটা ভুল দিল মনে হলো এখানে। শ্রেয়া দিচ্ছ ঠিকঠাক, মৌ, জয়শ্রী, জয়শ্রী জয়শ্রী জয়শ্রীকে দেখতে হবে, আবার বলছি ভালো করে পড়ো। সৌমদীপ, সৌমদীপ ভুল হলো, ঐশিক ঠিক আছে, জয়শ্রী ঠিক করলো আরেকবার, আবার বলছি ঠিক করার কিন্তু অপশনস আর সেকেন্ড বার পাবে না, তাই বারে বারে তোমাকে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার আগে, পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত, পরীক্ষার হলে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত যেভাবে পড়ো, যেমন খুশিভাবে পড়ো, ফোন দেখে বলো, নোট দেখে পড়ো, কাগজ দেখে পড়ো, মনে করে পড়ো, অডিও স্টোরি শোনো, যা খুশিভাবে পড়ো, অবশ্যই কিন্তু প্রশ্নগুলোকে দেখে যাও, শুনে যাও, পড়ে যাও। এবং এইভাবে পড়ার জন্য, পড়ার সুবিধা করার জন্যই কিন্তু টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 দুটো ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য রাখা হয়েছে আমাদের এই ক্লাস 10-এর বিভিন্ন বিষয়ের ডিজিটাল সহায়িকা। অর্থাৎ সেখানে ক্লাস 10-এর প্রত্যেকটা বিষয়ের যে মানে বলতে পারি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের থেকে যত রকমের প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু ভিডিওগুলো করা হয়েছে। তাই অবশ্যই পরীক্ষার আগে হাতে যে কটা দিন রয়েছে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব
সেই ভিডিওগুলোকে দেখো, তোমাদের রিভিশনে ভীষণভাবে কাজে লাগবে। চলো, সঠিক উত্তর কি হবে? অনেকেই দিয়েছো, মেজরিটি রেমিজেস দিয়েছো, কিন্তু আমি মেজরিটিকে চাই না, আমি 100% চাই। যারা যারা রয়েছো, যারা যারা দেখছো, যারা যারা দেখবে, আমি প্রত্যেকের থেকে সঠিক উত্তরটা এক্সপেক্ট করব, কারণ প্রশ্নটা সহজ প্রশ্ন। শক্ত প্রশ্ন ভুল করে এলাম, চলো সেটা মানা যায়, কিন্তু সহজ প্রশ্নকে ভুল করলে সেটা দণ্ডনীয় অপরাধ আমার কাছে অন্তত। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলছে। যে পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে, যে পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে, তাকে কি বলা হয়? ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাডাক্টর পেশি, রোটেটর পেশি। সঠিক উত্তর আসছে মার্কেটে না, এখনো সি দিচ্ছে ঋষিতা। চলো চলো এই জায়গা থেকে দাঁড়িয়ে সি দিচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে চলো এ সি, চলো বি দিচ্ছে হচ্ছে মৌদণ্ডবাদ, মি দিল। চয়নাব ডি দিচ্ছে, চয়নাবকে আর একটু প্রিপারেশন নিতে হবে। দেখো এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। বারে বারে বলছি, চেষ্টা করো। চলো আচ্ছা, এখানে বলে দিই, এখানে ফ্লেক্সরের কথা বলবো, হ্যাঁ নির্দিষ্টই বলে দেবো, চেষ্টা করছি বলার জন্য। আচ্ছা, যে পেশি দুটো কি করে, যে পেশি দুটো অস্থিকে কাছাকাছি আনে তার নাম হচ্ছে ফ্লেক্সর পেশি, ঠিক আছে? এবং ফ্লেক্সর পেশি যে কাজটা করে তার নাম কি? তাকে ফ্লেক্সন বলা হয়। ক্লিয়ার? তাকে ফ্লেক্সন বলা হয়। অর্থাৎ ধরো এই আমি কাছাকাছি নিয়ে এলাম, ঠিক আছে? এইখানে আমার কোনটা কাজ করলো? এখানে আমার এই বাইসেপসটা কাজ করলো, হয় না? বাইসেপস আছে তো আমার, আর কি বাইসেপস রয়েছে? আমার কি বাইসেপস রয়েছে? একটুখানি হলেও আছে, দেখো তো। মানে আমার কি ফ্লেক্সরটা কাজ করছে খানিকটা? দেখো, খুব কম, মানে খুবই কম, এখনো ওই কাজের চোটে আর করা হয় না জিমটা। তো যাক গে, তো এই যে আমি দুটো অস্থিকে কাছে নিয়ে এলাম, এখানে যে বাইসেপস মাসেলটা কাজ করলো, এইটাকে বলা হচ্ছে ফ্লেক্সর মাসেল। কারণ এ সংকুচিত হয়, এবং দেখো তুমি সালমান খান যখন যেটা করে, এটা করলে কিন্তু মাসেলটা ফুলে যায়, কারণ এটা সংকুচিত হচ্ছে তাই। অর্থাৎ এই মাসেলটা সংকুচিত হওয়ার কারণে আমি কিন্তু দুটো, অর্থাৎ এখানে তোমার মানে হিউমেরাস রেডিও আনলা কিন্তু কাছাকাছি আসছে সহজ হিসেবে। এবার তারপরে বলছে এক্সটেনসর, এবং এক্সটেনসর কি করে? এর উল্টো করবে। কি করবে? দুটো মাসেলকে, মানে দুটো অস্থিকে পরস্পরের থেকে দূরে নিয়ে যাবে, সহজ কথা। তাহলে এখানে এই ধর্মটাকে আমরা কি বলবো? আমরা এক্সটেনশন বলবো। কি বলবো? এটাকে এক্সটেনশন বলবো, ঠিক আছে? এটাকে এক্সটেনশন মানে কি? ধরো আমি এরম ভাবে রয়েছি এই জায়গা থেকে দাঁড়িয়ে, এবার হাতটাকে আমি দূরে নিয়ে যাচ্ছি। তাহলে হাত দূরে নিয়ে গেলে কি হবে? এইখানে যে ট্রাইসেপস মাসেলটা আছে, ট্রাইসেপস এইখানের মাসেলটা দেখবে, এই মাসেলটা কিন্তু তখন সংকুচিত হতে শুরু করে। কেন? তখন এই অস্থি দুটো কিন্তু পরস্পরের থেকে দূরে যাচ্ছে। তো এটা হচ্ছে এক্সটেনসর মাসেল, এবং এই যে ফেনোমেননটা হলো, দ্যাট ইজ কল এক্সটেনশন। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা হচ্ছে এক্সটেনশন, আর এই মাসেলটার নাম হচ্ছে এক্সটেনশন মাসেল। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার টার্মগুলো কোনটা কি এই জায়গা থেকে দাঁড়িয়ে? আচ্ছা, এবারে কি বলছে? যে অ্যাডাক্টরের গল্প বলছে। কি অ্যাডাক্টরের গল্প? কি অ্যাডাক্টরের গল্প হচ্ছে, এটা হচ্ছে যাকে বলা হয় এটা মাংসপেশির নাম হচ্ছে অ্যাডাক্টর। এ কি কাজ করে? এ অ্যাডাকশন করবে। কি করবে? এ অ্যাডাকশন করবে, ঠিক আছে? সহজ করে বলতে গেলে কি হয়? অর্থাৎ তোমার দেহের কোনো অঙ্গকে, ঠিক আছে, দেহের অঙ্গকে দেহে কক্ষের কাছে নিয়ে আসতে সাহায্য করবে। দেহের কোনো অঙ্গকে দেহ অক্ষের কাছে নিয়ে আসতে কিন্তু সাহায্য করবে, ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এইখানে একটা মাসেলের নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে? ল্যাটিসিমাস ডরসি যাকে বলা হয়, অ্যাকচুয়ালি কি থাকে? আমাদের এই যে পিঠের দিকের যে মাসেলটা কাজ করে, আমাদের পিঠের দিকে একটা মাসেল থাকে। সেই মাসেলটা যখন আমরা ধরো হাতটা এরকম রয়েছে, হাতটাকে আমি সামনের দিকে নিয়ে আসছি, তো যখনই হাতটা সামনের দিকে নিয়ে আসবো এইভাবে, বা দেহ অক্ষের ধরো এইখানে নিয়ে এলাম, তখন দেখবে এই মাসেলটায় চাপ পড়ছে, পিঠের দিকের মাসেলটা। দেখবে পিঠের দিকের মাসেলটায় কিন্তু চাপ পড়ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এই যে আমাদের দুটো হাত রইলো, তাকে দেহ অক্ষের কাছে নিয়ে আসছি, পিঠের দিকের মাসেলটা সংকুচিত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অ্যাডাকশন। এবং অ্যাডাকশনে যে মাসেল সাহায্য করে তাকে বলা হচ্ছে অ্যাডাক্টর মাসেল। এরপরে হচ্ছে কি? রোটেটর মাসেল। মানে রোটেটর মাসেল হচ্ছে, মানে যে কি করবে, সে কাজটা কি করবে? সে রোটেশন করবে, সহজ কথা। রোটেশন মানে কি বলতে পারি? আমাদের ধরো তুমি পায়ের ক্ষেত্রে বলতে পারো, বা হাতের ক্ষেত্রে বলতে পারো। যেমন ধরো আমরা এখানে করছি, এই জায়গাতে হাত লেগে গেল উপর দিকে, তো এই যে আমরা রোটেট করতে পারছি, ঠিক আছে? এখানে অবশ্যই বল সকেট সন্ধিটা আছে বলে রোট করা যাচ্ছে, কিন্তু বল সকেট সন্ধিকে ধরে রাখছে যে মাসেলগুলো, সেটাই হচ্ছে বলতে পারো রোটেটর মাসেল। মানে সহজ করে বলতে গেলে এখানে অ্যাকচুয়ালি কোরাকয়েড মাসেল এখানে থাকে, এই পোর্শনে আমাদেরও দেহে থাকে পায়রার মতো। তো এও কিন্তু খানিকটা কি করে? আমাদের এই রোটেট করাতে কিন্তু সাহায্য করে। এটা যেমন হাতে আছে, এটা কিন্তু পায়ের এই যে ফিমারের পোর্শনস রয়েছে,
এখানে দেখাতে পাচ্ছি না, এখানে আমার ক্যামেরাটা আসছে না, তুলতে পারবো না। তো এই শনিচক্রের এখানেও কিন্তু তোমার যে মাসেলটা থাকে তার নাম হচ্ছে পাইরিফর্মিস মাসেল। পাইরিফর্মিস মাসেল অর্থাৎ পাটাকে আমরা এরকমভাবে ঘোরাতে পারি, পাটাকে দেখাতে পাচ্ছি না তো হাত তুলতে হবে যাকে। তো পাটাকে যখন এইভাবে ঘোরাচ্ছি সেই মাসেলটা যে হেল্প করছে তার নাম হচ্ছে রোটেটর মাসেল, এবং তার এক্সাম্পলটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। ক্লিয়ার সবার কাছে কোনটার টার্ম কি? সবাই রিপ্লাই করবে, বোঝা গেল কোনটা কি বলে, কাকে কি বলে, কি কাজ করে। চলো তাহলে উত্তরটা হচ্ছে ফ্লেক্সর এই গল্প। এটা আচ্ছা, এটা যখন পড়লে অবশ্যই বলে যাচ্ছি প্রত্যেক কটার কিন্তু একটা করে উদাহরণ পড়ে যাও, যার কাছে যা নোটস আছে বইয়ে যা খুশি পড়ো, অবশ্যই কিন্তু একটা করে মাসেলের কাজ এবং নামটা পড়ে যাও, তাহলে জাস্ট ছোট ছোট প্রশ্নের জন্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে। হাঁটু ও কনুইতে থাকে অপশন এ বল সকেট সন্ধি, অপশন বি কৌণিক সন্ধি, অপশন সি কবজা সন্ধি, অপশন ডি স্যাডল সন্ধি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মিলিজুলি অ্যান্সার ঢুকছে। অপশন এ বল সকেট সন্ধি, অপশন বি কৌণিক সন্ধি, অপশন সি কবজা সন্ধি, অপশন ডি হচ্ছে স্যাডল সন্ধি। হাঁটু ও কনুইতে থাকে অর্থাৎ কনুইয়ের কথা বলছে এখানে, ভালো করে বুঝতে হবে। কনুইটা কিরাম খোলে? কনুইটা এই খুললো, এর তলায় কনুই যেতে পারে? যেতে পারে না, এইটুকু। পায়ের ক্ষেত্রেও তাই, পা কিন্তু এরাম ভাবে এরাম লম্বা হবে, সে কিন্তু উপর দিকে উঠতে পারবে না ভেঙে। সুতরাং এই জায়গা থেকে এটা হচ্ছে কবজা সন্ধি, মনে রাখতে হবে। কেন স্যার কবজা সন্ধি? কারণ দেখবে দরজার পাল্লায় কবজা থাকে, জানলার পাল্লায় কবজা থাকে, এবং সবসময় কিন্তু দেখবে দরজা একদিকে খোলে, জানলা একদিকে খোলে। দ্যাটস ওয়াই ইট ইজ কল কবজা সন্ধি, বা যাকে হিঞ্জ জয়েন্টও বলা যেতে পারে। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ। নেক্সট প্রশ্ন কি বলছে। পায়রার ওড়ার সময় গতি পরিবর্তনটা, এটা বলা ভুল, এটা দিক পরিবর্তন হবে অ্যাকচুয়ালি। দিক পরিবর্তনের সাহায্য করে অপশন এ রেমিজেস, অপশন সি, অপশন বি রেকটিসেস, অপশন সি পেক্টোরালিস মেজর, অপশন ডি কোরাকোব্রাকিয়ালিস। সঠিক উত্তর কি? শবনম সঠিক উত্তর দিয়েছো কি? ভালো করে দেখতে হবে, শবনমের হয়নি। অন্বিতা ঠিক উত্তর দিয়েছো, ঐশিক ঠিক দিয়েছো, আর বাকিরা কোথায়? অনেকে দেখছো কিন্তু কোনো কথা বলছো না। রিপ্লাইটা দাও, রিপ্লাই দিতে হবে তো, কথা বলতে শিখতে হবে, রিপ্লাই করতে হবে, কমেন্ট করতে হবে, তবেই তো মার্কেটে টিকে থাকতে হতে পারবে না। টিকে থাকতে কথা বলতে হবে, ভুল হোক ঠিক হোক যাই হোক না কেন ফিডব্যাক তোমায় দিতে হবে। অবশ্যই চেষ্টা করো, প্রত্যেককে বলছি চেষ্টা করো, ভুল হলে হোক না, কোনো অসুবিধা নেই, হাতে সময় আছে। ওকে, কোনো চাপ নেই। চলো দেখে নেবো সঠিক উত্তর কি বলছে। দিক পরিবর্তনের জন্য কিন্তু রেকটিসেস কাজ করে। রেকটিসেস কার পালক? পায়রার দেহের কোথায় থাকে? ওটা কিন্তু পায়রার দেহের লেজের মধ্যে থাকে। পায়রার দেহের কিন্তু লেজের মধ্যে থাকে, যা কিন্তু দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ, গুলিয়ে যেন না যায়, এরম বললাম কিন্তু। এবং আবার বলছি, এই জায়গাগুলো কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার দেখে যাচ্ছ। ঠিক আছে, এখানে এই দুটো হচ্ছে পালক, এই দুটো হচ্ছে কিন্তু মাসেল, মাংসপেশি। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, বলছি পরবর্তীকালে কাজগুলো দেখে যাচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে। মানুষের গমনে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক। হরিলুট প্রশ্ন আমি জানি, বাতাসা প্রশ্ন, কিন্তু বাতাসা প্রশ্নে অনেকে ভুল করে আসো, তার জন্যই প্রশ্নটা দেওয়া। অবশ্যই দেখে যাচ্ছ। এবং লঘু মস্তিষ্কের সঠিক উত্তর তোমরা সবাই আশা করি পারবে, চেষ্টা করছো অনেকেই। এবং লঘু মস্তিষ্কর সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা পার্ট অবশ্যই পড়বে, যেখানে কিন্তু অন্তঃকর্ণ খানিকটা কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এটা কিন্তু মিস করবে না। অন্তঃকর্ণ সাহায্য করছে। অন্তঃকর্ণের মধ্যে কে রয়েছে? এর মধ্যে কিন্তু রয়েছে ওটোলিথ যন্ত্র রয়েছে। ঠিক আছে, ওটোলিথ যন্ত্র রয়েছে। ওটোলিথ যন্ত্র কি নাম বলছি? ওটোলিথ যন্ত্র রয়েছে। পরবর্তীকালে যদি তোমরা বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাও, বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো, তখন কিন্তু অবশ্যই ক্লাস 11-এ তোমাদের সঙ্গে দেখা হবে ওটোলিথ যন্ত্রের গঠন নিয়ে, কিরকম গঠন হয়, কিভাবে কাজ করে। এবং এই ওটোলিথ যন্ত্রের কাজের ওপরে ডিপেন্ড করে একটা মজাদার ব্যাপার হয়। দেখবে অনেকের দেখবে গাড়িতে উঠলে বা বাসে উঠলে বমি হয়। ঠিক আছে, আচ্ছা জয়েন করতে পারছো না, জয়েন করতে পেরেছো বলেই তো কমেন্ট করতে পারছো, অনুরোধ দেখো তো, চেষ্টা করো। তো ওটোলিথ যন্ত্র ধরো কেউ ধরো বাসে উঠলে দেখবে বমি হয়, বা কারোর ধরো পাহাড়ের ওই যে বাঁকের রাস্তাগুলো দিয়ে ওঠে তখন দেখবে বমি হয়। তো ওই বমি কেন হয়, মাথা কেন ঘোরে, এর কাজের সাথেও কিন্তু ওটোলিথ যন্ত্রের একটা কানেকশনস রয়েছে, ইনডিরেক্ট কিন্তু কানেকশন, আমরা পরবর্তীকালে জানবো ক্লাস 11-এ। তাই 11-এ যদি তোমরা কেউ বায়োলজি নিয়ে পড়তে চাও, তার জন্য কিন্তু রয়েছে টিউটোপিয়া লার্নিং প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করতে পারো তোমার ক্লাস 11-এর এবং তার সঙ্গে 12-এর জন্য সেখানকার লাইভ ক্লাসে। একেবারেই তাই, ক্লাস 11 এবং 12-এর জন্য
এবার অনেকের হয়তো ক্ষোভ থাকতে পারে, স্যার আর্টসের কেন সমস্ত সাবজেক্টগুলোকে দেওয়া হয় না সাজেশন, কেন ক্লাস করানো হয় না? তোমাদের এই ক্ষোভের কথা মাথায় রেখে, এই রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমরাও বিষয়টা বুঝতে পেরেছি সমস্ত সাবজেক্টের কিন্তু গুরুত্ব রয়েছে। কারণ ক্লাস 11-এ হয়তো অনেকের স্ট্রিম আলাদা হয়ে যেতে পারে, কিন্তু সাবজেক্টের অবশ্যই গুরুত্ব থাকবে। তো তোমাদের কথা ভেবেই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে 11 এবং 12-এর জন্য লাইভ ক্লাস শুরু হয়েছে জায়গা থেকে। একদমই তাই, লাইভ ক্লাস থাকবে। সেখানে আমরা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টাকে পড়বো, আমরা সরাসরি ডাউট ক্লিয়ারিং করব তোমাদের। তার সঙ্গে তোমরা কিন্তু প্রতিদিনকার ক্লাসের রেসপেক্টে ক্লাস নোটসটাকে তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এবং সবথেকে যেটা বড় কথা, যে ক্লাসে তুমি জয়েন করলে সেই ক্লাসটা, বা ধরো কেউ ক্লাসে জয়েন করতে পারছো না, সেই ক্লাসটা কিন্তু পরবর্তী সময় রেকর্ডেড ভার্সনে তোমরা অ্যাপ থেকে দেখে নিতে পারছো তোমাদের সময় মতো। তাহলে আর দেরি নয়, মাধ্যমিকটা ফাটিয়ে দাও, দুর্দান্ত মাধ্যমিক পরীক্ষা দাও। মাধ্যমিক পরীক্ষার পর অবশ্যই কিন্তু আমি চাইবো জয়েন করো আমাদের টিউটোপিয়া ফ্যামিলিতে আরও একবার, কারণ তোমরা অলরেডি টিউটোপিয়া ফ্যামিলির মেম্বার আমি জানি। তো আমি চাইবো অবশ্যই টিউটোপিয়া ফ্যামিলিতে তোমরা থাকো, কারণ তোমাদের নিয়েই আমাদের এই গোটা ফ্যামিলি। আমরা অন্তত, এবং আমি অন্তত তোমাদেরকে বড় হতে দেখেছি আস্তে আস্তে। 7, 8, 9, 10 তোমরা জয়েন করেছো, আমি দেখেছি। তো একটা ভালো লাগার বিষয় অবশ্যই কাজ করে যে আমার সামনে আমার স্টুডেন্টগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তারা আস্তে আস্তে সাবজেক্টে দখল নিচ্ছে এবং তাদের বিষয়গুলো সম্পর্কে ভালোবাসা জন্মাচ্ছে। তো আমরা প্রত্যেকটা টিচারই কিন্তু চেষ্টা করি তোমাদেরকে সেই কোয়ালিটি এডুকেশনটাকে দেওয়ার। আগামী দিনেও চেষ্টা করব, এবং টিউটোপিয়া কিন্তু সেই জায়গায় রয়েছে তোমাদের সাহায্য করার জন্য প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলছে। একটি রোটেটর পেশির উদাহরণগুলো। অপশন এ বাইসেপস, অপশন বি ট্রাইসেপস, অপশন বি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, অপশন ডি হচ্ছে পাইরিফর্মিস। পাইরিফর্মিস এই একটু আগে বলে এলাম, এটাই বললাম যে পাইরিফর্মিস কিন্তু রোটেটর পেশি, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এই জায়গা থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে এই মাসেলের যে টাইপসগুলো আছে তার উদাহরণ। যার কাছে যা নোটস, টিউটোপিয়া নোটস পড়ো, বই পড়ো, যেখান থেকে খুশি পড়ো, জাস্ট উদাহরণগুলো কিন্তু পড়ে যেও। যদি মনে হয় ভুলে যাচ্ছ, লিখে লিখে পড়ে যাও, তাহলেও কিন্তু হবে, অসুবিধে। কিন্তু ছোট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বেশ, এই জায়গা থেকে দাঁড়িয়ে তো এইখানে মোটামুটি এর বেশি প্রশ্ন আমি রাখতে আর পারলাম না, কারণ আমি ক্লাস শুরু করার আগেই বলেছি যে খুব একটা বিশেষ প্রশ্ন এখান থেকে আসে না। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই বলবো, তো বেশি চাপ দিয়ে আমার কোনো লাভই নেই, পরিষ্কার কথা। তো এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমাকে পড়ে যেতে হচ্ছে, বড় ছোট মিলিয়ে। আচ্ছা, মানুষের দ্বিপদগমন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। বড় প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু দিতে পারে, এটা কিন্তু তোমাকে একটুখানি ব্যাখ্যা করে বিষয়টাকে লিখতে হবে, দ্বিপদগমন পদ্ধতির বিষয়টা, ঠিক আছে। এবার এখানে একটু বিষয়টাকে আমি বলে দিই জায়গা থেকে দাঁড়িয়ে। তোমরা অলরেডি এর ডিটেল অ্যান্সারটা পেয়ে যাবে আমাদের যে টিউটোপিয়া অ্যাপের মধ্যে। ভালো করে শোনো বিষয়গুলো, অ্যাপের মধ্যে পাবে তোমরা, কিন্তু অলরেডি অ্যান্সারটা, ডিটেলটা পাবে আমাদের ইউটিউবে থাকা ডিজিটাল সহায়িকার জীবের গমন এই ভিডিওর সেকশনে, তোমরা এলকিউ সেকশনে পেয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে, আমি তোমাকে তাহলে আজকে কি বলবো? আজকে বলবো যে কোন কোন পয়েন্টগুলো তোমাকে এই উত্তরটা লেখার সময় সেখানে ইনক্লুড করতেই হবে। ভালো করে বুঝো যে কোন কোন কি পয়েন্ট। হয় না, ধরো তুমি অন্য একটা সাবজেক্ট, তুমি ইতিহাস পড়ছো, ভূগোল পড়ছো, হয় না যে এই পয়েন্টগুলোকে লিখে নিই, আচ্ছা তাহলে বড় প্রশ্ন হলে এটা লিখবো, এরপর এটা। তো আমি সেই ফ্রেমওয়ার্কটা তোমাকে বলে দেবো। কেন বলে দেবো? কারণ আমি মনে করি পরীক্ষার সময় বা এই সাজেস্টিভ ক্লাসগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি এই যদি একটা ফ্রেমওয়ার্ক বলে দিলে কি দেখবে মনে করতে সুবিধা হয়। কারণ আলটিমেটলি দেখো, তোমরা সারা বছর ধরে পড়াশোনা করেছো, যদি কেউ বলে পড়াশোনা করোনি, সে বাবা মিথ্যে কথা বলছে। প্রত্যেকেই পড়েছো, কিন্তু তোমাদের এখন টার্গেট হচ্ছে কিভাবে মনে করে বিষয়টাকে খাতায় সঠিকভাবে লিখে আসতে পারবে, এটাই হলো টার্গেট। এই জন্যই কিন্তু এত কাঠখড় পোড়ানো, এতভাবে তোমাদেরকে মোটিভেট করা, তোমরা চেষ্টা করো, পারবে। তো এখানেও কিন্তু আমি সেই টার্মগুলোকে বলছি, ঠিক আছে, জায়গা থেকে দাঁড়িয়ে। তো এখানে প্রথম লেখাটা কি শুরু করবে? প্রথমে হেডিং দেবে। ভালো করে বোঝো বিষয়টা, ফরম্যাটটা বোঝার চেষ্টা করো, এবং ফরম্যাটটা দেখার পর আমাকে বলবে কমেন্ট সেকশনে যে আদৌ এটা কোনো কাজে লাগবে কিনা। দেখো, প্রথমে হেডিং দিচ্ছ, হেডিংয়ে তুমি কি বলবে যে মানুষের দ্বিপদগমন পদ্ধতি, ফরম্যাট হয়ে গেল একটা প্রথমে। তারপর একটা ইন্ট্রো পোর্শন তোমাকে, ভূমিকা পোর্শন দিতে হয়। আমি পরবর্তীকালে বলবো, লাস্ট ক্লাসে বলবো, আমি লাস্ট ক্লাস, তোমরা আশা করি থাকবে আমার সঙ্গে, বলে দিই যে এই আলটিমেট গাইড সিরিজের জীবন বিজ্ঞানের যে লাস্ট ক্লাস থাকবে, লাস্ট ক্লাসে কিন্তু আমি বলবো কিভাবে উত্তরটা
সাজাতে হয়, কিভাবে খাতায় উত্তর লিখতে হয়, পরীক্ষার হলে কি কি করবে কি কি করবে না, কিভাবে ছবি আঁকতে হয়, ছবি আঁকাটা কোন দিক থেকে শুরু করতে হয়, কোন দিকে পয়েন্টিং করতে হয়, কেন পয়েন্টিং করার সময় ক্রস করতে বা বারণ করে দুটো লাইন, কিন্তু এরকম একটা উপায় আছে যে ক্রস করিয়েও কিন্তু পয়েন্টিং করা যায় লাইনগুলোকে। সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করব, তো সেটা একমাত্র দেখে নাও। তো হেডিং বলছো, তারপরে একটা ইন্ট্রো পোর্শন দেবে। কি দেবে? যে মানুষের দ্বিপদ গমনের গল্প। আমি কিন্তু কি পয়েন্ট লিখছি, ঠিক আছে, ভালো করে দেখে নাও। মানুষের দ্বিপদ গমন সম্পন্ন হয়, দ্বিপদ গমন গমন মানুষ দ্বিপদ গমন করে থাকে এবং সম্পন্ন হয় মূলত পায়ের সঞ্চালনের মাধ্যমে, পায়ের সঞ্চালনের মাধ্যমে, ঠিক আছে, সঞ্চালনের মাধ্যমে। যে কাজে কে সাহায্য করে? যে কাজে বিভিন্ন অস্থি এবং তার সাথে কে সাহায্য করবে? অস্থি পেশি সাহায্য করবে। এটা ইন্ট্রো পার্ট, কিন্তু বুঝতে পারলে? অস্থি পেশি সাহায্য করে এবং তার সাথে কে সাহায্য করে? দেহের ভারসাম্য রক্ষায়, দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে হচ্ছে লঘু মস্তিষ্ক, অন্তঃকরণ, এটসেট্রা এটসেট্রা। এটা হলো একটা ইন্ট্রো পোর্শন গেল, লেখার প্যাটার্নটা বুঝো। এইবার তারপরে লিখবে হচ্ছে একটা পোর্শন গেল। নেক্সট তুমি শুরু করবে যে পদ্ধতি, অর্থাৎ দ্বিপদ গমন পদ্ধতি, ঠিক আছে। এইবার ভালো করে বোঝো, যেটা সব কোনো জায়গাতেই বলা থাকে না, যেটা আমি বলবো আজকে। দেখো, কেউ বাঁ পা সামনে তুলে হাঁটে, কেউ ডান পা সামনে তুলে হাঁটে, যার যার নিজের চয়েস থাকতেই পারে। এবার তুমি যে পা সামনে তুলেই হাঁটাও না কেন, ধরো তুমি পরীক্ষার সময় এসছে প্রশ্নটা, আমি চাইছি আর আমার লেখায় আমার স্বপ্নের মানুষটা ডান পা সামনে তুলে হাঁটবে, তাহলে উত্তরটা কিন্তু ডান পা দিয়ে শুরু করতে হবে। আর যদি কেউ ভাবো না আমার লেখার মানুষটা বাঁ পা সামনে তুলে হাঁটবে, তাহলে কিন্তু উত্তরটা বাঁ পা দিয়ে শুরু করতে হবে। যা লেখো খালি প্যাটার্নটা বুঝে নাও। ধরো কেউ বলছো ডান পায়ের কথা বলছো, ঠিক আছে, ডান পা। তো ডান পায়ের ক্ষেত্রে এবার তোমাকে এটা বুঝতে হবে, ডান পায়ের ক্ষেত্রে পদ্ধতি। ডান পায়ের ক্ষেত্রে প্রথমে কি হয়? তার গোড়ালিকে তুলতে হয়। আগে ভালো করে বুঝবে। প্রথমে ধরো এটা পায়ের, ধরো পাতা, ধরো এটা গোড়ালি, এই পোর্শনটা গোড়ালি। আমি তো পা তুলে দেখাতে পারছি না, উল্টে পড়ে যাবো। তো প্রথমে গোড়ালি উঠবে, প্রথমে গোড়ালি ওঠে, ঠিক আছে, তারপর সামনের দিকে ওঠে, পায়ের পাতা ওঠে, তারপর পুরো পা ওঠে, তারপর সামনে পড়ে। তাহলে কি বললাম প্যাটার্ন? প্রথমে গোড়ালি তোলো, মানে প্রথমে পেছন তোলো। শুনতে খুব খারাপ লাগলো যাকে। তো অ্যাকচুয়ালি আজকেই কথা হচ্ছিল অ্যাকচুয়ালি যে আমাদের জীবনে না পেছনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, জানো তো। শুনে হয়তো অনেকে হাসবে, কিন্তু আমাদের জীবনে পেছনের ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ স্যার? কারণ তোমরা পরবর্তীকালে যখন বায়োলজি নিয়ে পড়বে, তোমরা জানতে পারবে কিছু কিছু প্রাণী, বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণীরা বেশ কিছু আছে, যাদের ভ্রূণ অবস্থায় প্রথম তৈরি হয় হচ্ছে তাদের মুখের গঠন, মানে মুখছিদ্র তৈরি হয়, মুখছিদ্র থেকে তারপরে পায়ুছিদ্র তৈরি হতে আসে, মানে যাদেরকে বলা হয় প্রোটোস্টোম বলা হয়। কি বলা হয়? তাকে প্রোটোস্টোম বলা হয়। আর কিছু কিছু প্রাণী, যেমন ধরো আমাদের কিন্তু জীবদ্দশায় প্রথম ভ্রূণ তৈরি হওয়ার সময় প্রথম পায়ুছিদ্র তৈরি হয়, পায়ুছিদ্র থেকে মুখছিদ্র তৈরি হয়। তো একজনের সামনে থেকে পেছনে, একজনের পেছন থেকে সামনে। তাহলে বুঝতেই পারছো আমাদের জীবনে কিন্তু পেছনের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা হলাম ডিউটেরোস্টোম। মানে আমাদের যেহেতু প্রথম তৈরি হচ্ছে এখানে, মানে পেছনের মানে পায়ুছিদ্র, সেই জায়গা থেকে কিন্তু আমাদের ডিউটেরোস্টোম বলা হয়। এখন পড়তে লাগবে না, ক্লাস 11-এ লাগবে। তো সেটাই বললাম যে প্রথম কিন্তু পেছনটাকে তুলতে হবে, গোড়ালিটাকে তোমাকে তুলতে হবে, পায়ের পাতা উঠবে, তার পুরো পা উঠবে। দেখে নাও, তাহলে প্রথম হচ্ছে ডান পায়ের গোড়ালি উঠবে। আজকেই কনসেপশন ক্লিয়ার হবে, গ্যারেন্টি দিচ্ছি, জীবনে ভুলবে না। এটার জন্য কি দরকার? তার জন্য তোমাকে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এটা তুমি আগেই পড়েছো, গ্যাস্ট্রোকনেমিয়াস, যাকে কোন পেশি বলা হয়? কাফ মাসেল বলা হয়, কাফ পেশি বলা হয়। কোনটা বস? ওই পায়ের ডিম বলে না, এই পাটা তুলতেই পারবো না, দেখো তো পায়ের যে ডিম হয়, মানে এই 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 পোর্শনটা, এই যে এই পেছনের ডিমটা, তো কাফ মাসেল বলা হয়। তো কাফ মাসেল এটা কিন্তু প্রথম কি হয়? এটা কিন্তু প্রথম সংকুচিত হয়। কি হবে? এই কাফ মাসেলের কিন্তু প্রথম হচ্ছে সংকোচন। সংকোচনের জন্য কি হবে? এটা একটু ভুল লিখলাম আমি, এটা আমার এইভাবে লেখাটা ঠিক নয়। এটা আমি লিখবো, মাসেলের নামটা আগে লিখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, পেশি। সেই পেশির কি হয়? সেই পেশির সংকোচন হয়। কি হয়? সেই পেশির সংকোচন হয়। বোঝাতে পারলাম? তার জন্য কে ওপর দিকে ওঠে ভাই? গোড়ালি ওঠে ওপর দিকে। কোন পায়ের গোড়ালি? তোমার স্বপ্নের মানুষ কোন পা তুলে হাঁটছে? দেখে নাও, ডান পা তুলে হাঁটছে, গোড়ালি উঠবে। বেশ,
1 নম্বর স্টেপ গেল। 2 নম্বর স্টেপ কি হবে, এরপর হচ্ছে ডান পায়ের গল্পই চলছে, তাই তো, ডান পা নিয়েই লিখি, ডান পা। তারপর একটা মাংসপেশির সংকোচন কি হবে, এক্সটেনসর ডিজিটোরিয়াম। কি এক্সটেনসর, বানানটা ভালো করে দেখবে, এক্সটেনসর ডিজিটোরিয়াম, ডিজিটোরিয়াম 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 ডিজিটোরিয়াম, কেউ ডিজিটেরিয়াম বলেন, টোরিয়াম বলেন, দেখে নাও, পরীক্ষার আগে আর কনফিউশন বানানোর দরকার নেই, যার যা বইতে আছে ওটাই লিখবে, ঠিক আছে। এটারও কি হয়, সংকোচন হয়, বেশ সংকোচন হয়। তার জন্য কি উঠবে, পায়ের আঙুল বা সম্মুখ ভাগ, পায়ের আঙুলগুলো, পায়ের আঙুলটা মাটি থেকে উঠবে, মানে পায়ের আঙুলের গঠনটা, মানে সামনের পোর্শন উঠলো, গোড়ালি উঠে গেল, সামনের পোর্শন পায়ের পাতা, মানে মোটামুটি মাটি থেকে কিন্তু পাটাকে তুলে দিই, এই হলো মাটি, এখান থেকে পা তুলে ফেলেছি। এইবার কি, সামনে তো এগোতে হবে, তাই তো, জীবনে থেমে থাকলে তো হবে না, সামনে এগোতে হবে। তো চলো পাটাকে ওপরের দিকে তুলবো, এই পা, এই যে কাদা, ওই হয় না সেই কাদা, এই যে পা তুলছি, এই যে পাটাকে ওপরের দিকে তুলবো, তার জন্য কাজ করতে হবে, আরো একটা পেশি কাজ করবে, কে সেটা কি, আমাদের অনেকের চেনা মাসেলটা, সেটার নাম কি, ইট ইজ কল বাইসেপস ফিমোরিস। মানে কি, আমার কোন পা নিয়ে কাজ হচ্ছে বস, আমার ডান পা নিয়ে কাজ হচ্ছে, তার জন্য কোন পেশি কাজ করবে, বাইসেপস ফিমোরিস। কে কাজ করবে, বাইসেপস ফিমোরিস। আচ্ছা, ফিমোরিস বলছে, ফিমোরিস মানে মাসেলটা কোন দিকে থাকবে, ফিমোরিস মানে মাসেলটা কোথায় থাকবে, কার কাছে থাকবে, কে বলতে পারবে ফিমোরিস মানে মাসেলটা কার কাছে থাকবে, ফিমোরিস বলতে মাসেলটা কার কাছে থাকবে, কার সংলগ্ন হয়ে থাকবে, বলো, লিখে জানাও আমাকে। ফিমোরিস বলছি যখন, মাসেলটা কোন অস্থির সংলগ্ন থাকবে, বলতে পারবে কি কেউ, উরুর। ফিমোরিস মানে কোনটা, একদম ফিমার, অন্যতা ঠিক বলেছো, ফাড়াফাড়ি, একদমই তাই। তো এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ফিমোরিস, উরু ফিমোরিস, এইটার কি হবে, সংকোচন হবে। আরে বস, যেই সংকোচন হলে কি হবে, এইবার উঠবে হচ্ছে পা মাটির উপরে উঠে কি করবে, সামনে অগ্রসর, উপরে উঠে সামনে অগ্রসর হবে, ঠিক আছে। তার মানে এই 3টে মাসেল কিন্তু সংকুচিত হচ্ছে পুরো পাটাকে তোলার জন্য। সংকুচিত মানে এটিপি দরকার, এটিপি মানে শক্তি দরকার। আশা করি বুঝতে পারছো, এখানে শক্তি নির্ভর প্রক্রিয়া। আর মানে ডান পা উঠে গেল, এইবার পাটা সামনের দিকে পড়বে। সামনের দিকে পড়লে কি হবে, সামনের দিকে পড়ার পর যখনই পাটা তোমার সামনের দিকে পড়বে, এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা যখন, এবার বুঝবে, দেখবে আমরা যখন পাটা সামনে ফেলি, আমরা কিন্তু পায়ের সামনের আঙুলগুলো কি আগে মাটিতে ফেলি না, আমরা কিন্তু গোড়ালিটাই মাটিতে আগে ফেলি। তার মানে পা যখন ওপর দিকে প্রথমে উঠলো, দেখাতেও পাচ্ছি না পাটাকে, সে যখন তলার দিকে আবার নামবে, তখন কিন্তু এই প্রত্যেকটা মাসেল আস্তে আস্তে কি হবে, সে কিন্তু প্রসারিত হবে। কি হবে, প্রত্যেকটা মাসেল যা সংকুচিত হয়েছিল, সেই প্রত্যেকটা মাসেল কিন্তু প্রসারিত। মানে এরপরে তুমি কি লিখবে, যে এখানে কি লিখছো, যে তোমার পাটা সামনের দিকে অগ্রসর হলো, এর পরবর্তীতে উপরিলিখিত বা উপরিউক্ত সমগ্র মাংসপেশি প্রসারিত হয় এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তা সামনে এগিয়ে মাটিতে নেমে আসে বা মাটিকে স্পর্শ করে, এটা বলতে পারো, মাটিকে বা ভূমিকে স্পর্শ করে, যা খুশি লিখতে পারো, এটা শুধু স্পর্শ করে। তাহলে 1 পার গল্প হলো। তাহলে যেই 1 পার গল্প হবে, এরপরে কিন্তু এইটাই রিপিট হবে কোন পায়, আমরা শুরু করেছি ডান পায়, এইটা পুরো আগে লিখবে,
পুরো ডিটেলেই লিখবে, আমি কিন্তু জাস্ট কি পয়েন্ট দিয়ে লিখলাম। এরপর লিখবে জায়গা থেকে দাঁড়িয়ে কি, যে উপরিউক্ত প্রক্রিয়াটি একই রকম ভাবে বাম পায়ের ক্ষেত্রেও সংঘটিত হয়, বাম পায়ের ক্ষেত্রেও বা বাঁ দিকের পায়ের ক্ষেত্রেও সংঘটিত হয়, এবং বাঁ দিকের পাও কিন্তু একইভাবে সামনের দিকে এগিয়ে আসে। এইভাবেই এরপর এবার এন্ডিং দিচ্ছ কি দেবে, যে এইভাবে মানুষের পায়ের বিভিন্ন মাংসপেশি সংকোচন এবং প্রসারণের কারণে মানুষ তার দুটি পায়ের মাধ্যমে ভর করে সামনের দিকে এগিয়ে যায় এবং তার দ্বিপদ গমন সম্পন্ন হয়। এটা লিখলে এখানেই শেষ নয়, আর একটা তোমাকে নোট দিতে হবে। কি নোট দেবে? নোট দেবে যে মানুষের দ্বিপদ গমন সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু দেহের ভারসাম্যকে বজায় রাখা জরুরি, যেখানে লঘু মস্তিষ্ক এবং আমাদের দেহের কানের অন্তঃকর্ণ ওটলিক যন্ত্র ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এটা তোমায় কিন্তু এন্ডিং নোটে দিতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। সেখানে তুমি অস্থিসন্ধির কথাও লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো তোমাকে, যা তোমার এই উত্তরে কিন্তু তোমাকে মেনশন করতেই হবে যখন তোমাকে প্রশ্নটা করা হচ্ছে কি না মানুষের দ্বিপদ গমন পদ্ধতিতে সংক্ষেপে আলোচনা করো। ক্লিয়ার? আচ্ছা, রিপিট আমি এখানে আর একবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই রেকর্ডেড ভার্সনে পেয়ে যাচ্ছ। কি বলা হচ্ছে, ডান পার ক্ষেত্রে প্রথমে যদি ডান পা নিয়ে শুরু করো, এটা ডান পার ক্ষেত্রে গ্যাস্ট্রোগনোমিয়াস পেশি তার সংকোচনের ফলে গোড়ালি উপর দিকে উঠবে। তারপরে হচ্ছে এক্সটেনসর ডিজিটোরিয়াম পেশি সংকোচনের ফলে পায়ের আঙুল বা সামনের পায়ের পাতা উপর দিকে উঠবে। তারপরে বাইসেপস ফিমোরিস, এই মাসেলটা সংকুচিত হলে পা মাটির উপরে উঠে সামনে অগ্রসর হবে, এবং তার পরবর্তীতে এই তিনটে মাসেল প্রসারিত হবে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু সামনে এগিয়ে মাটিকে স্পর্শ করবে। এই প্রক্রিয়ার ডান পা সংঘটিত হওয়ার পর বাঁ পায়েও কিন্তু একইভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হবে। এবার তুমি ডান পা দিয়ে শুরু করো, বাঁ পা দিয়ে শুরু করো, তোমার ব্যাপার, নাম একই হবে, গল্পই হবে। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? অবশ্যই লিখে জানাও। এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হচ্ছে। বেশ, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা উল্লেখ করো। মাছের গমনে মোটামুটি এটা 2 নম্বরের প্রশ্ন একটা দিয়ে দেয়। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই দেখে যাচ্ছ। তো মায়োটম পেশির ভূমিকা বলতে কি তোমাকে লিখতে হবে সেগুলো বলে দিই অবশ্যই, কি পয়েন্টগুলো। তো প্রথমে লিখছো মায়োটম পেশির এই জায়গাটা, মায়োটম পেশি তার অবস্থান লিখছো এখানে, যে মাছের দেহের দুপাশে ভি আকৃতি, তাই তো? দেহের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি কিন্তু তুমি এখানে খুঁজে নিতে পারবে, অসুবিধা নেই। এরপরের গল্প হচ্ছে ভূমিকাটা কি না, মায়োটম যেহেতু পেশি সে কিন্তু সংকুচিত এবং প্রসারিত হবে। এখান থেকে লেখা শুরু করবে যে এই যে মায়োটম পেশি, এটা পেশি লিখবো, করছো যে মায়োটম পেশি যে রয়েছে, এই মায়োটম পেশি এ যেদিকে সংকুচিত হবে, এই জায়গাটা কিন্তু নোট করবে, এই জায়গাটা পয়েন্টটা দেবে লেখার সময়, যেদিকে সংকুচিত হবে সেই দিকে কি হবে, সেই দিকে দেহ বেঁকে যাবে, এটা কিন্তু লিখবে অবশ্যই। সেই দিকে কিন্তু দেহ বেঁকে যাবে, অর্থাৎ মাছ যেমন যারা ঘাত মারে না ভাবে পরপর, তো যেদিকে মায়োটম পেশি সংকুচিত হয় সেদিকে কিন্তু মাছ বেঁকে যাবে। এটা গল্প। এইবার এখানে একটা ফরম্যাট, কি ফরম্যাট, ধরো মাছের দেহ, ধরো একটা আমি যদি ছোট করে আঁকার চেষ্টা করি, ধরো এখানে একটা মাছ, ধরো খুব বড় ভালো মাছ হবে না, মানে মাছটা হয়তো খেতে পাইনি, ধরো এরকম একটা মাছের আমি স্ট্রাকচার আঁকার চেষ্টা করলাম, তো পেনও কাজ করে না। ঠিক আছে, ধরো এখানে রয়েছে, তো মাছের যখন এই বিষয়টা কি, ধরো মায়োটম পেশিটা কোন দিকে সংকুচিত হচ্ছে, সে কিন্তু এদিকে সংকোচন দেখাচ্ছে, মায়োটম পেশি তার সংকোচন এদিকে হচ্ছে, তাহলে এদিকে হলে কিন্তু মাছটা এই দিকেই বাঁকছে। এইবার বোঝো নিউটনের থার্ড লয়ের গল্পটা, বোঝো ভালো করে। থার্ড লয়ের গল্পটা কি, যে এই দিকে একটা ঘাত তৈরি হচ্ছে, ফোর্সে এই দিকে একটা ঘাত তৈরি হচ্ছে, তাহলে তার উল্টো দিকে কি তৈরি হবে, একটা প্রতিঘাত তৈরি হবে। থার্ড ল ফরম্যাট করো, তার মানে কি লিখবে না, মায়োটম পেশি যেদিকে সংকুচিত হয় সেদিকে মাছের দেহ বেঁকে যায় এবং জলের উপর একটি তীব্র ঘাত সৃষ্টি করে। যে ঘাতের প্রতিক্রিয়ায় জল মাছের সেই দেহের ওপর সেই দিকেই একটি প্রতিঘাত বল প্রয়োগ করে।
প্রতিঘাত বল প্রয়োগ করে। এইভাবে এবং এর পরবর্তীতে মাছ আবার তার বিপরীত দিকে দেহের বিপরীত পার্শ্বের মায়োটম পেশির সংকোচন ঘটায় এবং সেখানেও কিন্তু একইভাবে ঘাত প্রতিঘাত বল ক্রিয়া করে। এইভাবেই ঘাত প্রতিঘাত বল ক্রিয়াশীল হতে থাকলে মাছ কিন্তু জলের সামনের দিকে এগোতে পারে। এবং এর সাথে কিন্তু আমাকে লিখতে হবে, এবং এই সামনের দিকে এগোতে কিন্তু সাহায্য করে কে? সাহায্য করে তার পুচ্ছ পাখনা। মাছের যে পুচ্ছ পাখনা এই ঘাত প্রতিঘাতকে বল সৃষ্টি করার ক্ষেত্রে এবং সামনের দিকে এগোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অন্যান্য বিভিন্ন পাখনাগুলো কিন্তু মাছের জলের মধ্যে দিক নির্দেশ করে এবং কিন্তু জলের মধ্যে ভেসে থাকতে সাহায্য করে। কিন্তু যেহেতু মায়োটম পেশির গল্প, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মায়োটম পেশির কথা লিখছো এবং কিন্তু পুচ্ছ পাখনার কথা তোমরা কিন্তু লিখতেই হবে, কারণ পুচ্ছ পাখনা কিন্তু একটা প্রোপেলারের মতো কাজ করে কিন্তু সামনের দিকে কিন্তু বিষয়টাকে এগিয়ে নিয়ে যায়, মাছটাকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এটা কিন্তু লিখছো। চাইলে একটা পোর্শনের নোট দিতে পারো শেষকালে, পটকার কথা লিখতে পারো, ঠিক আছে? পটকার কথা না লিখলেও চলে, কোনো অসুবিধা নেই, কিন্তু চাইলে লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে? এই হলো ফরম্যাট। নেক্সট প্রশ্ন কি বলছে? জীবের গমনের উদ্দেশ্যগুলো কি কি? জীবের গমনের উদ্দেশ্য একদম জলভাত প্রশ্ন, হরিল্লুট প্রশ্ন। কি হবে তোমরা সেটা জানো, জাস্ট আমি লিখে দেবো। একটা হচ্ছে বিভিন্ন টাইপসগুলো আছে, জাস্ট তোমার ছোট প্রশ্নের জন্য, বা এটা মেনলি হচ্ছে তোমার ভিএসএকিউ মানে শূন্যস্থান পূরণ বলো, সত্য মিথ্যা বলো, এর জন্য কিন্তু এই সেকশনটা তোমায় পড়তে হবে। কি বললাম? শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, বিসদৃশ সদৃশ, ওটাকে মানে ওর প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, প্রথমে আত্মরক্ষা চলে যাও, তারপর আর কি হতে পারে? খাদ্য অন্বেষণ চলে যাও, ঠিক আছে? খাদ্য অন্বেষণ চলে যাও, তারপর সেখান থেকে প্রজনন চলে এসো, ঠিক আছে? তারপর সেখান থেকে আশ্রয়স্থল চলে এসো। তো আরো বিভিন্ন কারণ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলোকে দেখে নিচ্ছ, এর বাইরে কিন্তু কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? বেশ, এরপরে কি বলছে নেক্সট প্রশ্ন? মাছের সন্তরণ ও পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম ও তার কাজ লেখো। দেখো, পেশিগুলির নাম মাছের সন্তরণে অলরেডি বলে এলাম, মায়োটম পেশি আলাদা করে বলার কিছু নেই, কিন্তু পাখির উড্ডয়নে বিষয়টা আমি বলে দেবো অবশ্যই। তাহলে জাস্ট আমি সবটা লিখছি বলে লিখে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। মাছের সন্তরণে কি কাজ করে? কোন পেশি কাজ করে? মায়োটম পেশি কাজ করে। কোন পেশি কাজ করে? মায়োটম পেশি কাজ করে। ফান্ডামেন্টাল পার্ট তোমরা জানো মায়োটম পেশি, এবং সে কি করে কাজ করে? সে কিন্তু তার সংকোচন প্রসারণের মাধ্যমে, সংকোচন প্রসারণ এর মাধ্যমে সে জলের মধ্যে কি তৈরি করবে? জলের মধ্যে সে ঘাত প্রতিঘাত বল তৈরি হবে এবং সে কারণেই কিন্তু কি হবে না, সে সামনের দিকে এগোবে। ফান্ডামেন্টাল পার্ট। এরপর আসবো হচ্ছে পাখির গল্পে, এটা গুরুত্বপূর্ণ পার্ট। দেখো, পাখির যে উড্ডয়ন রয়েছে মূলত হচ্ছে তোমার পাখির উড্ডয়ন। এখানে যে মাংসপেশিগুলো মূলত কাজ করে, তোমাদের যেটা সিলেবাসে বলা আছে অ্যাকচুয়ালি, সেগুলো কি কি চলো পরপর বলি। দেখো, পেক্টোরালিস মেজর জানো অলরেডি তোমরা, জাস্ট কাজগুলোর জন্য লিখে দিচ্ছি। পেক্টোরালিস মেজর, ঠিক আছে? এ কি করবে? এ হচ্ছে পাখির ডানাটাকে তলার দিকে নামাতে সাহায্য করবে। পাখি তো এরম ডানা ঝাপটায় তো এরম ভাবে করে, আমি যদিও পাখি নই, আমি মানুষ, আমিও ঝাপটাচ্ছি। তো ডানাটাকে কিন্তু তলার দিকে নামাবার চেষ্টা করে, তলার দিকে, অর্থাৎ তলার দিকে একটা ক্রিয়া তৈরি করে। এবার তুমি নিউটনের থার্ড ল জানো যে ক্রিয়া এদিকে হলে প্রতিক্রিয়া কোন দিকে হবে? উপরের দিকে হবে। তো এবার দেখো কি গল্পটা হয়। পেক্টোরালিস মেজর কি করবে? ডানা দুটিকে বা পাখির ডানা দুটিকে কোথায়? দুটি তলার দিকে নামবে, তলার দিকে নামাতে সাহায্য করবে, তলার দিকে নামায়, ঠিক আছে? ক্লিয়ার হলো? এই ফরম্যাটটা হয়ে গেল পেক্টোরালিস মেজর। এরপরে কে রয়েছে? পেক্টোরালিস মাইনর। কি বলবো? পেক্টোরালিস মাইনর বলবো। মাইনর কি করবে? এর উল্টো কাজ করবে। কি? ডানা দুটিকে উপরে তুলতে সাহায্য করে, উপরে তুলতে, বা যদি কেউ লিখতে পারো অভিকর্ষের বিপরীতে তাহলেও হবে, উপরে তুলতে সাহায্য করছে। হয়ে গেল, ঠিক আছে?
আর একটা পার্ট কি আছে, সেটা হচ্ছে কি না কোরাকো ব্রাকিয়ালিস। এই জায়গাটা অনেক জায়গায় লেখা থাকে না, তাই লিখে দিচ্ছি, ঠিক আছে? কোরাকো ব্রাকিয়ালিস, ঠিক আছে? কোন জায়গাটা থাকে ওটা কিন্তু মোটামুটি ধরো ধরো ডানা, ধরো এটা হলো ডানার, কিন্তু এই যে জয়েনিংটা রয়েছে এই জায়গাটা ওদের যে তোমার পেক্ট্রাল গার্ডলের সঙ্গে ওপরের বক্ষপিঞ্জরের এর সাথে, সেখানে কিন্তু মাসেলটা থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এই মাসেলটার কাজ কি, এরা কিন্তু মূলত ডানার প্রসারণে, ভালো করে বুঝবে কি বলছি, এরা মূলত ডানার প্রসারণে, ডানার প্রসারণ বলতে মানে যাতে ডানাটাকে প্রপার সে ছড়িয়ে নিতে পারে, ছড়িয়ে রয়েছে এরম ভাবে প্রসারণে সাহায্য করে, কন্ট্রোল করে ডানার প্রসারণ, ঠিক আছে? আর একটা কি করবে সেটা হচ্ছে যে তোমার দেহ ওড়ার সময়, দাঁড়াও, ওড়ার সময় দেহকে সাপোর্ট দেয়, ঠিক আছে? সাপোর্ট দেয়, দেহকে একটু সাপোর্ট দেয়, দেহকে সাপোর্ট দেয়, এটা মনে রাখবে, ঠিক আছে? ওরা উঠছে ধরো, একটা সাপোর্ট সিস্টেম কাজ করবে, এটা কিন্তু তিনটে মাসেলের কাজ। তাহলে এই কিন্তু পার্টটা তোমাকে পড়ে যেতে হচ্ছে পরীক্ষার জন্য। প্রত্যেকটা মাসেল বলো, এখান থেকে তুমি কাজ আসুক, মাসেলের নাম আসুক, তুমি সব পারবে, গ্যারান্টি দিচ্ছি। এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। কি পয়েন্ট ধরে উত্তরটা দিলাম, তোমাদের কাছে অলরেডি নোটস আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা কিছু হবে না। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, মাছের গমনে সাহায্যকারী, মানুষের গমনে সাহায্যকারী অস্থিসন্ধির নাম ও তাদের প্রকৃতি উল্লেখ করো। তো এই মানুষের গমনে সাহায্যকারী অস্থিসন্ধির নাম এবং তার প্রকৃতি, এই প্রশ্নটা কেন দিলাম, এটা কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন। ডিরেক্ট কিন্তু মানে মানুষের গমনে সাহায্যকারী কিন্তু অস্থিসন্ধির নাম ডিরেক্ট কিন্তু বইতে দেওয়া থাকে না, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে আসে এবং কিন্তু এসেছে কয়েকবার। কি বলবে দেখো, যেটুকু দরকার ওইটুকু, কারণ অস্থিসন্ধি প্রচুর আছে, সবকটা দরকার নেই, সিলেবাসের মধ্যে থেকে যেটুকু পড়বে সেটা কি। তো পায়ের জন্য কি দরকার, তুমি পায়ের রেসপেক্টে চলে এসো, যে যদি পায়ের কথা বলি, ঠিক আছে? তো পায়ের কথা বললে কি হবে, যে হাঁটুর সন্ধি, তাই তো, হাঁটুর অস্থি সন্ধি বলো, ঠিক আছে? এই একটা পার্ট হবে। সেটার প্রকৃতি কিরকম, কবজা সন্ধি, এই জায়গা থেকে দাঁড়িয়ে। তারপর যেটা হবে সেটা হচ্ছে যে ফিমার ও শনিচক্র, মানে ফিমার যার সাথে আমাদের কোমরের সাথে লেগে আছে, ফিমার ও শনিচক্র, শনিচক্র এর সন্ধি, এই সন্ধিটা কিরকম সন্ধি বলতে পারবে কেউ? এই সন্ধিটা কিরকম সন্ধি কেউ বলতে পারবো? খুব তাড়াতাড়ি চলো, এই সন্ধিটা কিরকম সন্ধি কেউ বলতে পারবো? এই সন্ধিটা কিরকম সন্ধি, ফিমার লেগে আছে, বল সকেট, একদমই অনিতা, গুড, বল সকেট সন্ধি। দেখো এখান থেকেই কিন্তু তোমার বাকি ছোট প্রশ্নের উত্তরগুলো হয়ে যাচ্ছে, বল সকেট সন্ধি রয়েছে, ঠিক আছে? আর একটা পার্ট যেটা হয়, এটা মূল আর কি বললাম, আর একটা হচ্ছে তোমার আঙুলের সন্ধি, মানে আঙুল বলতে আঙুল এবং তার হচ্ছে পায়ের পাতার যে সন্ধি সেটাকে বলতে পারো। সেখানে কিন্তু যেটা কাজ করে, আঙুলের ঠিক সন্ধি বলাটা ভুল হবে, আঙুল এবং তার রেসপেক্টে পায়ের পাতা বলতে পারো, আঙুল ও পায়ের পাতা, হ্যাঁ, মানে যেখানে আঙুলগুলো অ্যাকচুয়ালি জয়েন করে আছে আর কি। তো সেখানে স্যাডেল সন্ধি আমরা পাই, সেটা স্যাডেল সন্ধি পাই, মানে পুরোটা রোটেট করতে পারি না, দুদিকে কিন্তু কাজ করে। এটা মোটামুটি পায়ের গল্প হলো। এবার হাতের গল্পে তুমি এবার দেখো, মানুষের গমনে সাহায্যকারী অস্থিসন্ধির নাম। এবার হাতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা লিখতে পারো অবশ্যই, কেন? কারণ হাতের ক্ষেত্রে কিন্তু যেহেতু হাতটা সামনে পেছনে করে আমাদের কি করার জন্য, দেহ ভারসাম্যকে রক্ষা করার জন্য স্বাভাবিক, এবং সেক্ষেত্রে কোন এটা কিন্তু এইটা কাজ করবে, কোনটা আমাদের হিউমেরাস এবং পেক্টোরাল গার্ডেলের যে অস্থিসন্ধি, মানে এটাও কিন্তু এক প্রকারের কি বল সকেট সন্ধি। তো কি বলতে পারি, যে হাতের ক্ষেত্রে হচ্ছে হিউমেরাস ও পেক্টোরাল গার্ডেল, পেক্টোরাল
গার্ডেলের সন্ধি, এটাও কিন্তু এক প্রকারের কিরকম বল সকেট সন্ধি। তো এই কথা লিখলেই কিন্তু হয়ে যাবে। মূলত বলছি আমাদের যে এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, পাটে পাটে কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে। আচ্ছা দেখি, আচ্ছা নেক্সট চলো, নেক্সট কি বলছে, মানুষের গমনে সাহায্যকারী পেশির নাম ও তার কাজ উল্লেখ করো। গল্পটা সেই একই, সাহায্য করেছিল কে, পেশির নামের ক্ষেত্রে মূলত সেই নামগুলো আরেকবার লিখবো। মনে মনে করো কি ছিল, গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস, অর্থাৎ এবারের কিন্তু মাধ্যমিকের জন্য পেশির নামগুলো গুরুত্বপূর্ণ। তার কাজ অলরেডি বলে দিয়েছি, আগের প্রশ্ন থেকে লিখছো। তারপরে হবে কি, যে এক্সটেনসর ডিজিটোরিয়াম, এক্সটেনসর ডিজিটোরিয়াম কাজ তুমি জানো, তোমরা জানো। আর তারপরে হচ্ছে কি না, বাইসেপস ফিমোরিস, ব্যাস এই তিনটে লিখলেই হবে, বাইসেপস ফিমোরিস। ঠিক আছে, তো এক্ষেত্রে বলবো আরেকবার একটা কথা, যে আগেই বলেছিলাম ক্লাস শুরু করার আগে যে এখান থেকে প্রশ্ন খুব একটা কিন্তু বিশেষ আসে না, কিন্তু যেগুলো আসে ওগুলো কিন্তু একটু ঘুরিয়ে একটু ট্রিকি প্রশ্ন আসে। তাই এই জায়গা থেকে মোটামুটি আমার তরফ থেকে বলতে পারো, টিউটোপিয়ার তরফ থেকে কিন্তু অবশ্যই এখানে আমি শেষ করব। তবে আরও একবার আমি পেছন দিকে যাব। কেন পেছন দিকে যাব এটা জানানোর জন্য যে এই ক্লাসটার মাধ্যমেই কিন্তু আমরা শেষ করলাম আমাদের প্রথম চ্যাপ্টারের সাজেশনসের পর্ব। প্রথম চ্যাপ্টারে যেটা ছিল উদ্ভিদ, ভালো করে শুনবে প্রত্যেকে, লিভ করবে না, যারা যেগুলো ছিল উদ্ভিদ চলন, সাড়া প্রদান, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, প্রাণী স্নায়ুতন্ত্র, জীবের গমন। বলতে ভুলে গেছি, জীবের গমন কেন বলছি, প্রাণীর গমন কেন বলবো না। দেখবে তোমাদের সিলেবাসে অ্যামিবার কথা বলা আছে, তোমাদের সিলেবাসে ইউগ্লিনার কথা বলা আছে, তোমাদের সিলেবাসে প্যারামেশিয়ামের কথা বলা আছে। এরা কি সবাই প্রাণী? এরা কি সবাই প্রাণী? হোয়াইটেকার কি বলছে, এরা কিন্তু সবাই প্রোটিস্টা, এরা কিন্তু প্রাণী নয়। তাহলে অ্যাকচুয়ালি বইগুলোতে লেখা উচিত কি, প্রাণীর গমন না বলে কি লেখা উচিত, জীবের গমন লেখা উচিত। ঠিক আছে, সুতরাং সায়েন্টিফিক্যালি কিন্তু ঠিক থাকা ভীষণ দরকার। বেশ, তো চ্যাপ্টার 1-এ আরও একবার তোমাদের প্রত্যেকের জন্য যে জিনিসটাকে বারবার মনে করাবো, হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। এই কয়েকটা দিনে চ্যাপ্টার 1-এর যাবতীয় যা প্রশ্ন রয়েছে পুরো গুলে খেতে হবে, পুরো গুলে খেতে হবে। দেখে নাও, এমসিকিউ 3টে তুমি পাচ্ছ, মূলত পাবে এখান থেকে প্রাণী, আবার বলছি আরেকবার সাজেশন দিচ্ছি, মূলত প্রাণী হরমোন থেকে, মূলত প্রাণী স্নায়ুতন্ত্র থেকে, মূলত উদ্ভিদ হরমোন বা চলন থেকে পাচ্ছ। ভিএসএকিউর মধ্যে থেকে আলাদা করে বলার কিছু নেই, তবে অবশ্যই বলবো যে প্রাণী স্নায়ুতন্ত্র এবং গমন এবং এই দুটো পোর্শন ভালো করে দেখেছো ভিএসএকিউ এর জন্য। গ্রুপ সি এসএকিউ থাকবে এখানে তিনটে, এটাই কিন্তু সব থেকে মারাত্মক বিষয়। এখানে কিন্তু তুমি প্রশ্ন পেতে পারো স্নায়ুতন্ত্র থেকে, প্রশ্ন পেতে পারো গমন থেকে, প্রশ্ন পাচ্ছ তুমি উদ্ভিদ হরমোন থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা থেকে। চলন থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কম। আর 5 নম্বরের এই যে প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি 99.99%। মানে বলবে, দেখছেন তো স্যার আপনি এরকম দিলেন, হ্যাঁ দিলাম, কারণ মার্কেটে সেটাই চলে, 99.99%, তাতেই মোটামুটি মার্কেট খাচ্ছে। আমিও বলবো 99.99% সিউরিটি দিচ্ছি, এখান থেকে কিন্তু 5 নম্বরের একটা আঁকা তুমি পেতে চলেছো। এবং যে আঁকার কথা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, যে কোন আঁকাটা তোমাকে বা কোন আঁকাগুলো তোমায় কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে এই প্রথম চ্যাপ্টার থেকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু আঁকাগুলো প্র্যাকটিস করছো। আমি অবশ্যই প্রত্যেককে বলবো, আমাদের আলটিমেট গাইড সিরিজের লাস্ট ক্লাসে কিন্তু ড্রয়িং নিয়ে আলোচনা করব, খাতা সাজানো নিয়ে আলোচনা করব, উত্তরপত্র নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাসে। তো অবশ্যই এই কটা দিন কিন্তু আঁকাগুলোকে প্র্যাকটিস করো, পয়েন্টিং করবে একদিকে, যাতে আঁকাগুলো পরিষ্কার হয়। দেখো তুমিও হয়তো অনেকে তোমরা আছো যারা হয়তো খুব সুন্দর আঁকো, আমি অত ভালো আঁকতে পারি না, কিন্তু ভালো আঁকা যদি কেউ আঁকতে পারো সেটা একটা অবশ্যই পজিটিভ দিক। যদি কেউ আঁকতে না পারো কিন্তু অপরিষ্কার যেন না হয়, যেন বুঝতে পারা যায়। তো আমার মনে হয় প্র্যাকটিস করলে মানে ভালো আঁকাটা কোনো অসুবিধে নয়, কারণ হাতে এখনো সময় রয়েছে। তো সময়টা বার করো, একটা রুটিন করো। এবং অবশ্যই যেটা বলার দরকার প্রত্যেককে বলবো, যে ধরো এই ভিডিওগুলো দেখছো, অনেকে হয়তো দেখছো না, অনেকে ভাবছো যে এই দেখে কি হবে, সেই তো এক কথা বারবার বলবে।
সেটা তাদের পার্সোনাল ব্যাপার, আলাদা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু পরীক্ষার নম্বরটা খারাপ হলে বা তখন যদি মনে হয় যে যদি এটা পড়ে যেতাম তাহলে কিন্তু আমায় কিন্তু বলতে এসো না, আমাদেরকে বলতে এসো না, আমরা বলিনি। দেখো, এই বিষয়গুলোকে কিন্তু পড়ার পাশাপাশি তোমাকে লেখা অভ্যাস করতেই হবে, তোমাকে লেখা অভ্যাস করতেই হবে। প্রত্যেককে বলছি, বড় প্রশ্ন বিশেষ করে SAQ এবং LAQ এর ক্ষেত্রে কিন্তু লেখা অভ্যাস না করলে পরীক্ষার হলে খাতায় লিখতে পারবে না, খাতা সাজাতে পারবে না। লিখতে পারবে কিন্তু ওই কিছু একটা লিখে দিয়ে চলে না, কিন্তু তুমি স্যাটিসফাইড হবে না যে হ্যাঁ। ধরো কখনো কখনো কি হয় দেখবে, একটা কথা বলি, আজকে সময় আছে বলে বলি, দেখবে যদি খুব ভালো পরীক্ষা হয় না, পরীক্ষার হলে তুমি ধরো পরীক্ষা দিতে বসলে, তো প্রথম মোটামুটি দেখবে আধ ঘন্টা কি 40 মিনিট হুশ করে বেরিয়ে যায়, লিখছি 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 লিখছি, 1 ঘন্টা বেরিয়ে গেল, 1.5 ঘন্টা বেরিয়ে গেল। তারপর দেখবে হাতের স্পিডটা বাড়লো, কাগের ঠ্যাং বগের ঠ্যাং, এই খাতা লিখছে কারুর। তো এবার সব থেকে যেটা চাপ দেয় হচ্ছে যদি পাশের জন দেখবে খাতা নিয়ে নেয়, মানে পেজ নেয়, স্যার পেজ দিন, মানে আমি লিখছি খাতা শেষ হয়নি, পাশের জন পেজ নিচ্ছে, তো একটা কিন্তু প্রেশার কাজ করে। তো আমি বলবো পরবর্তীকালে বলবো। তো আবার বলছি, এটা বলছিলাম যে পরীক্ষার হলে দেখবে ঘন্টা পড়ার পরে তুমি যখন পেনটা রাখছো টেবিলের ওপর, তখন তুমি জানো তোমার পরীক্ষাটা ঠিক কেমন হয়েছে। আশা করি আমার সাথে তোমরা একমত হবে যে তুমি জানো তোমার পরীক্ষাটা ঠিক কেমন হয়েছে, তুমি জানো কোন প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। তুমি হয়তো বাইরে গিয়ে বলবে যে না না আমি তো ওটা ঠিকই করেছি, কিন্তু মনে মনে তুমি জানো এ বাবা এই প্রশ্নটার উত্তরটা ভুল হয়ে গেল, হতেও পারে এরকম। কিন্তু তুমি জানো একমাত্র, তোমার মনে হবে যে বড় প্রশ্নের উত্তরটা এইভাবে না লিখলে যদি এইভাবে লিখতাম বা এইভাবে সাজাতাম তাহলে লেখাটা ভালো হতো। সুতরাং তুমিই কিন্তু নিজেকে জাজ করবে পরীক্ষার পরে দাঁড়িয়ে যে তোমার পরীক্ষাটা কেমন হলো। আমরা যারা রয়েছি টিচাররা, আমরা তোমাদেরকে একটা সাপোর্ট সিস্টেমের মতো করে একটা সাপোর্ট দেব, তোমাদেরকে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেবো, কিভাবে পরীক্ষার হলে লিখবে সেটাকে তোমাদেরকে আমরা বলে দেবো। তোমাদের কাজ হবে বিষয়টাকে বুঝে নেওয়া, বিষয়গুলোকে মাথায় রাখা, অবশ্যই মাথায় রাখা। ধরো এত কিছু পড়লে, পাতার পর পাতা লিখে টিকে নোটস ফোর্স করে রং টং করে আঁকা টাকা দিয়ে চ্যাম্পিয়ন ব্যাপার, আর দেখলে এ তো মাধ্যমিকে ফার্স্ট। পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছো, পরীক্ষার হলে গিয়ে মনে পড়ছে না, হাত ঘামছে, পা ঘামছে, কি করবে বুঝে উঠতে পারছো না, ঠোঁট শুকাচ্ছে, হয় না পরীক্ষা। তো এটাও একটা ব্যাপার যে শুধুমাত্র যে হাওমাও করে পড়লাম না, নিজেকে সুস্থ রাখতে হবে। তো পরীক্ষার কটা দিন প্রত্যেককে বলবো, পরবর্তীকালে আবার বলবো যে বেশি রিচ খাবার খাবে না, হালকা খাবার খাও। ঘুমটা দরকার, জানি ঘুম হবে না, বিভিন্ন কারণে ঘুম হয় না, পরবর্তীকালে আলোচনা করবো আবার। তো সেই ঘুমটা যাতে ঠিকঠাকভাবে হয়, রুটিন মেনে অবশ্যই পড়াশোনা করো এবং লেখা প্র্যাকটিস করো। এবং এই লেখা প্র্যাকটিস করাবার জন্যই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে মক টেস্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমি বারবার বলছি, যদি কেউ মক টেস্ট প্রোগ্রামে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের কিন্তু পুরো সিলেবাস নিয়ে এবং চ্যাপ্টার ধরে কিন্তু মক টেস্টের সুবিধা কিন্তু রয়েছে, ফেসিলিটি কিন্তু রয়েছে। তোমাদেরকে কি করা হবে, তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলোকে পাঠাতে হবে, মানে প্রশ্নগুলোকে পাঠানো হবে, তোমরা সময় করে পুরো প্রশ্নের উত্তরগুলো লিখবে খাতায়, সেটার ছবি তুলে তোমরা অ্যাপে আপলোড করবে। আমাদের টিচাররা তোমাদের খাতা চেক করবেন, চেক করে নম্বর দেবেন। তোমাকে সেই নম্বর দেওয়া উত্তরপত্রটা তুমি আবার অ্যাপের মধ্যে পাবে, সেটা তুমি দেখবে, তোমার ইভ্যালুয়েশন হবে এবং তার সাথে তুমি কিন্তু একটা উত্তরপত্র অর্থাৎ মডেল উত্তর পাবে তোমরা, যে কোন প্রশ্নের উত্তর কতটা লেখা উচিত। এবং অবশ্যই এই মক টেস্টটা দেওয়ার মাধ্যমে তুমি কি বলবে, ধুর আবার কেন মক টেস্ট দেবো, আবার সেই পয়সা খরচা। পয়সাটা সব জায়গায় ম্যাটার করে না, পয়সাটা টাকা পয়সার থেকে বলো পারিশ্রমিক। আমাদের টিমে যতজন কাজ করে তারা পারিশ্রমিকটা পান তারা কাজ করার জন্য, এর বাইরে কিছু না। আমিও কাজ করি, পারিশ্রমিক পাই, তোমাদেরও বাড়িতে গুরুজন রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা কাজ করেন, পারিশ্রমিক পান। তো পারিশ্রমিক সবার প্রাপ্য। তো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিন্তু মক টেস্টটা পাবে এবং সেখানে সব থেকে এটা সুবিধে, আমরা কিন্তু তোমাদেরকে রুটিন করে দেবো যে সোমবার দিন এই পরীক্ষা, মঙ্গলবার দিন এই পরীক্ষা, বুধবার দিন এই পরীক্ষা, তোমাদের কোনো হেডেক নিতেই হবে না। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই জয়েন করো, অবশ্যই টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 এই দুটো ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলে আমাদের ডিজিটাল সহায়িকার ভিডিওগুলো আপলোড হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, সেগুলোকে ফলো করো, রিভিশন দাও এবং প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো। আমি কথা দিচ্ছি পরীক্ষার হলে
আর ফিরে তাকাতে হবে না। তাহলে আজকের মতো আমি শেষ করব প্রথম চ্যাপ্টারের আমাদের লাস্ট ক্লাসের রিভিশন বা বলতে পারো সাজেশনের গল্প। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেখানে কিন্তু আমরা পরবর্তী অধ্যায়গুলো সাজেশনস নিয়ে আলোচনা করব। অবশ্যই থাকবে নতুন নতুন ট্রিক্সের গল্প, মনে রাখার, কি করে মনে রাখতে হবে বিষয়গুলোকে, সেগুলো কিন্তু আমি বলবো। তাহলে চলো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার। তোমাদের সঙ্গে সবসময় রয়েছি টিউটোপিয়ান লার্নিং অ্যাপের তরফ থেকে তোমাদের দেবজ্যোতি স্যার।